হ্যাঁ গো, চলো তো আমরা আজ আমাদের ছেলের জন্য মেয়ে খুঁজে নিয়ে আসি। আমাদের ছেলেটা যে অনেক বড় হয়ে গেছে গো। তুমি একদম ঠিক কথাই বলেছো টুম্পা। চলো চলো, আমাদের আর দেরি করা যাবে না। উত্তরের গ্রামে আমি একটা মেয়ে দেখেছি, আমাদের ছেলের সঙ্গে ওই মেয়েটাকে বেশ মানাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো তাহলে। টুম্পা আর রমেশ মিলে নিজেদের ছেলের বউ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এরপর তারা হাঁটতে হাঁটতে সুখীর বাড়িতে গিয়ে পৌঁছায়। সুখী দিদি, আসলে তোমাদের মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে গো, তাই আমরা তোমার মেয়েকে আমাদের ছেলের জন্য নিয়ে যেতে চাই গো। আমি তো শুনেছি আপনার ছেলের বউ হওয়ার জন্য যেই চায় তাকেই নাকি ভূতে আক্রমণ করে, আর আমি মা হয়ে কিনা এমন একটা ভুতুরে বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেবো, সেটা আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, বলছি আপনি বেরিয়ে যান, আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। আরে আরে, না না, আপনার কোথাও ভুল হচ্ছে। ওসব তো আমাদের পাশের বাড়ির শর্মিলার বানানো কথা। তুমি ওসব কথা একদমই বিশ্বাস করো না সুখী দিদি। তুমি শুধু তোমার মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে দাও, দেখবে তোমার মেয়েকে আমরা কেমন রাজরানীর মতো রাখি। আপনারা দয়া করে আমার বাড়ি থেকে এখন আসুন তো, আসুন। আপনাদের যে আমার একদমই আর ভালো লাগছে না। আপনারা যদি আমার ভালো কথা না চান তবে কিন্তু আমি আপনাদের ঘাড় ধাক্কা দিতে বাধ্য হব। সুখীর এমন কথা শুনে রমেশ আর টুম্পা সুখীর বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ শুধু আমি বাড়িতে ফিরি, তারপর ওই পাশের বাড়ির শর্মিলার আমি কি হাল করি তুমি শুধু দেখো। এই শর্মিলা, এই ছোট লোকের বাচ্চা, আমরা বড় লোক জন্য নিজের মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দিতে চাস? হ্যাঁ, নিজের মেয়েকেই তো আমাদের ছেলের পেছনে লেলিয়ে দিয়েছিস, আবার কিনা সবাইকে বলে বেড়াচ্ছিস যে আমাদের বাড়িতে ভূত আছে। এই এই, দেখ টুম্পা, শোন, দেখ টুম্পা, দেখ, একদম মুখ সামলিয়ে কথা বলবি বলে দিচ্ছি। আমার মেয়ে কখনোই তোর ছেলের পেছনে লাগেনি, বুঝেছিস তো? বরং তোর ছেলে আমার নিষ্পাপ মেয়ের পিছনে পেছনে ঘোরে, আমি নিজের চোখে দেখেছি। একদম বাজে কথা বলবি নাই বলে দিলাম। আমার ছেলেটাকে সহজ সরল পেয়ে দুই মামে মিলে আমার ছেলের কানটাকে খেয়েছিস তোরা। আজ আসুক আমার ছেলেটা, আজ বাড়িতে আসুক, আজ আমি তো ওকে নিয়ে শহরে যাব। আমি আমার ফুটফুটে ছেলের জন্য শহর থেকে সুন্দর পরীর মতো একটা বউ নিয়ে আসবো, তোরা দেখে নিস, বুঝেছিস? এরপর রমেশ আর টুম্পা মুখ মুচড়িয়ে নিজেদের বাড়িতে চলে আসে। বাবা রকি, আমি তোর জন্য শহর থেকে মেয়ে নিয়ে আসবো বাবা, তুই তৈরি হয়ে থাকিস তো। মা, তোমরা আবার এসব কি বলছো বলো তো? আমি তো তোমাদের অনেক আগে বলে দিয়েছি আমি বিয়ে করলে শালুকেই বিয়ে করব, তাছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব না। ওই কালো কুৎসিত মেয়ে কোনোদিনও আমার বাড়ির বউ হতে পারবে না, বুঝেছিস তুই? আমি শহর থেকে মেয়ে নিয়ে এসে তোর সাথে বিয়ে দেব, এটাই আমার শেষ কথা। বাবা, ও বাবা, বলছি কি, তুমি একটু কষ্ট করে মাকে বোঝাও না, আমি যে শালুকে খুব পছন্দ করি। তোর মা যা বলেছে সেটাই হবে, কারণ আমি তোর মায়ের সাথে একমত। বুঝতে পেরেছিস তো? রাত অনেক হয়ে এসেছে, যা এবার ঘরে গিয়ে বিশ্রাম কর। রমেশ আর টুম্পা নিজেদের ঘরে চলে যায়, আর এদিকে রকি চুপি চুপি শালুর কাছে চলে যায়। চালু, তোমার পরিবার আর আমার পরিবার তো আমাদের সম্পর্কটা একেবারেই মানতে চাইছে না। এবার আমরা কি করব বলো তো? আরে আরে, তুমি এত হতাশ কেন হচ্ছ? আমাদের তো বুদ্ধি আছে নাকি, এরপর থেকে আমরা বুদ্ধি দিয়ে কাজ করব, চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বরং তোমার বুদ্ধি আঁটতে থাকো। রাজ্যে অনেক হয়ে গেছে, কেউ দেখে নিলে সমস্যা। আমি বরং বাড়িতে ফিরে যাই। রকি নিজের বাড়িতে ফিরে যায়, তার সাথে সাথে শালুও নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে গভীর রাত হয়ে আসে আর সবাই ঘুমিয়ে পড়ে। সাত সকালবেলা এমন কুৎসিত একটা মুখশ্রী দেখে সারাটা দিন আমার খুব খারাপ যাবে। ও বাবা, এসব ফালতু মহিলার সঙ্গে কথা বলে আমি সাত সকালবেলা আমার এনার্জি গুলো একদমই নষ্ট করতে চাই না, যত সব। তার থেকে ভালো আমি বরং আমার বাড়িতেই ফিরে যাই। এরপর টুম্পা আর শর্মিলা দুজন দুজনের ঘরে চলে যায়। এদিকে টুম্পা আর রমেশ মিলে টুম্পার বোনের বাড়িতে যায় আর গিয়ে তার বোনের মেয়েকে বউ করার জন্য নিজেদের বাড়িতে নিয়ে আসে। মাসি, ও মাসি, আমি আসার সময় শুনলাম তোমাদের বাড়িতে নাকি ভূত আছে গো। ও মাসি, সত্যি কি তোমাদের বাড়িতে ভূত আছে? বলেন আমাকে। ও মাসি, ওসব যে বানানো কথা রে মা, তুই যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। রেনু আর কোনো কথা না বাড়িয়ে ঘরে চলে যায়। এদিকে রাত হয়ে আসে আর ওরা সবাই ঘুমিয়ে পড়ে। এমন সময় একটা কালো ছায়া এসে রেনুর আশেপাশে হাঁটাহাঁটি করতে থাকে, আর এরই মধ্যে রেনুর ঘুম ভেঙে যায়। রেনুর ঘুম ভেঙে যেতেই সে ছায়াটা হেঁটে হেঁটে বাইরে যেতে থাকে। আরে আরে, এসব আবার আমি কি দেখছি? বাবা 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 বাবা, বাবারে বাবা, এ তো মনে হচ্ছে ভূত আর ভূতের ছায়া। কিন্তু এই ভূতের ছায়াটা কোথায় যাচ্ছে? রেনু বিছানা থেকে উঠে দাঁড়াতেই সেই কালো ছায়াটা রেনুর গায়ে কাজ ছুটতে থাকে। এসব আবার আমি কি দেখছি? ভূত আবার কখনো কাজ ছড়ে নাকি?
ভূত তো শুনেছি জাদু ছড়ে, ব্যাপারটা তো আমার একদমই ঠিক লাগছে না, একটু অন্যরকম লাগছে। না না, আমাকে জানতেই হবে এটা কিসের ভূত। রেনু দ্রুত সেই ছায়াটার কাছে যায় আর ছায়াটাকে ধরে টেনে হেঁচড়ে আলোতে নিয়ে আসে। এগিয়ে কি, তুমি তো দেখছি একটা কালো মেয়ে, তা বলছি কে তুমি? আমার নাম শালু। সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু তুমি আবার ভূতের ছদ্মবেশ কেন নিয়েছো গো? আসলে আমি আর রকি একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের দুজনের পরিবার এটা কখনোই মেনে নিতে পারেনি। তাই রকির যেন অন্য কোথাও বিয়ে না হয়, সেই জন্য আমি এরকম ছায়া সেজে সবাইকে ভয় দেখাই। ও, এই ব্যাপার। কিন্তু সবাই তো তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছে। ঠিক আছে, চলো, আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ে দেব। ঠিক তখনই সেখানে টুম্পা চলে আসে। একদম না, আমি সেটা কোনোদিনও মেনে নিতে পারবো না। আর এই মেয়ে এত রাতে এখানে কেন এসেছে? হ্যাঁ, আজ তো আমি এই মেয়েকে একদম টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব। টুম্পা কারো কোনো কথা না শুনে রান্নাঘরে যায় আর একটা ছুরি নিয়ে বেরিয়ে আসতে ধরে। অমনি মোমবাতির আগুন টুম্পার শাড়িতে লেগে তার পুরো শরীরে আগুন ধরে যায়। এ কে কি? আমার শরীরে তো দেখছি আগুন লেগেছে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, আমার শরীরে যে আগুন লেগেছে, বাঁচাও আমাকে। টুম্পার এমন চিৎকার চেঁচামেচি শুনে সেখানে দৌড়ে রেনু আর শালু আসে। এভাবে উনি কি না আমার চোখের সামনে পুড়ে মরে যাবে, আমি তো সেটা কোনোদিনও মেনে নিতে পারবো না। হাজার হোক উনি তো আমার মায়ের মতোই, আমাকে যে ওনাকে বাঁচাতেই হবে। শালু কোনো কিছু না ভেবেই আগুনে ঝাঁপ দিয়ে টুম্পাকে বাইরে বের করে নিয়ে আসে আর দ্রুত করে এক বালতি পানি এনে টুম্পার শরীরে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে টুম্পার শরীর থেকে সমস্ত আগুন নিভে যায়। দেখেছো তো মাসি, গায়ের রঙের জন্য তুমি যাকে এত অপছন্দ করেছো সেই তোমার বিপদে সবার আগে পাশে থেকেছে আর আগুনে ঝাঁপ দিয়েছে, দেখলে তো? তাই আমি বলি কি, তুমি সবকিছু ভুলে গিয়ে ওদের দুজনকে মেনে নাও। মারে, তুই ঠিকই বলেছিস, আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। গায়ের রং দিয়ে কারো মন বিচার করা যায় না। শর্মিলা আর মা শালু, তোরা দুজন আমাকে ক্ষমা করে দে। আর হ্যাঁ রে শর্মিলা, আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ের আয়োজন কর, ধুমধাম করে পুরো গ্রাম দেখবে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে। আচ্ছা রে, ঠিক আছে, তুই যা বলছিস তবে যে তাই হবে। এরপর সবাই মিলে অনেক খুশি হয়ে ধুমধাম করে রকি আর শালুর বিয়ে দেয়, আর এই বিয়ের মধ্য দিয়েই দুই পরিবারের ঝগড়ার অবসান ঘটে। তাই না পড়েছে, রোদের তাপে গলাটাও কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। না না, একটু জল না খেলে তো দেখছি আর হচ্ছেই না। আরে আরে, এ কি? ও ও বুড়ো, তোমার আবার কি হলো? তোমাকে দেখে তো এ গায়ের মনে হচ্ছে না গো। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি সেই হাজার হাজার কিলো পথ পাড়ি দিয়ে এইখানে এসে পৌঁছেছি। আসলে আমার অনেক খিদে পেয়েছিল, আর আর আমার কাছে খাবার মতো কোনো কিচ্ছু ছিল না। আর তাই তো গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছি। ও, তাহলে এই কথা। আপনি কোনো চিন্তা করবেন না, চলুন আমার সাথে আমার বাড়িতে চলুন। ভালো মন্দ হয়তো কিছু খাওয়াতে পারবো না, কিন্তু কটা ডাল ভাত ঠিকই খাওয়াতে পারবো। না খেয়ে থাকার চেয়ে ডাল ভাত খেয়ে থাকা কিন্তু মন্দ নয়। চলো বাচ্চা, চলো, তোমার বাড়িতে চলো। কই গো গিন্নি, বাইরে এসো, দেখে যাও গো, দেখে যাও কে এসেছে। হ্যাঁ গো, বলো না, এ কে? এ এ আমাদের মেহমান গো, মেহমান। যাও গিন্নি, ঘরে যা আছে তাই এই বুড়োকে খেতে দাও, আর আমি এই বোঝাটা জমিদারের বাড়িতে রেখে আসি। ঠিক আছে, তুমি যাও। আপনি ঘরে বসুন বাবা, আমি আপনাকে খেতে দিচ্ছি। ফকির বাবা মনুর বাড়িতে বসে পেট ভরে খেয়ে নিল। খাবার ছলে ফকির বাবা মনুর কষ্টের কথাও জানতে পারলো। কি বুড়ো, আপনি চলে যাচ্ছেন কেন? আজ রাতটা না হয় এইখানেই কাটিয়ে দিন, সকাল হলেই না হয় চলে যাবেন। না বাবা না, তার আর দরকার নেই। আমি ফকির মানুষ, দেশ দেশান্তরে ঘুরে বেড়ানোই তো আমার কাজ। তবে তুমি আমার জন্য যা করেছো, এতে আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই। দাঁড়াও, এই নাও মনু, এটা জাদুর ফল। এই ফল তোমার বউ খেলে
তুমি বাবা হতে পারবে। সত্যি বলছেন বুড়ো? না না, মানে ফকির বাবা। হ্যাঁ গো হ্যাঁ, তবে একটা কথা মনে রেখো মনু, তোমার সন্তানের কাছে এমন কিছু থাকতে পারে যা তোমাকে লোভী করে তুলতে পারে। তবে তুমি যদি কোনোভাবে লোভ করো, তবে তুমি তোমার সন্তানকে আজীবনের মতো হারিয়ে ফেলবে। আর যদি তুমি নিজের লোভ সামলাতে পারো, তাহলে দেখবে তোমার সন্তানই তোমাকে অনেক কিছু দেবে। এই বলে ফকির বাবা চলে গেল। মনু তার বউকে গিয়ে সেই জাদুর ফলটি খেতে দিল। সেই ফল খাওয়ার কিছুদিন পরে মনুর সুন্দর একটা কন্যা সন্তানের জন্ম হয়। যাক, অবশেষে ঈশ্বর আমাকে বাবার মুখ দেখালো। আরে আরে, এ কি গিন্নি, আমাদের মেয়ের চুল তো দেখছি সোনার। তাহলে তো এই চুল বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। না না গিন্নি না, ফকির বাবা বলেছিল আমার সন্তানের যাই থাকুক না কেন, আমরা যেন তাতে লোভ না করি। আমি লোভ করে আমার সন্তানকে হারাতে চাই না। কই রে সোনালি, চল চল মা, আজ যে জমিদারের বাড়িতে ভোজন হবে, চল দুই বাপ মেয়ে গিয়ে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো। আজ কত দিন হলো ভালো মন্দ খাওয়া হয় না। আরে আরে মনু যে, এই তাহলে তোমার সোনার চুলওয়ালা মেয়ে? আগে আগে হ্যাঁ জমিদার মশাই। আরে আরে দেখ দেখ, কত সুন্দর সোনার চুল। তার বলতে এরকম কৃষকের ঘরে সোনার চুলওয়ালা কন্যা কি করে হলো, সেটাই তো আমি বুঝতে পারছি না। এইদিকে দেখো আমাদের জমিদারের মেয়েকে। জমিদারের মেয়েকে দেখতে তো একদম গরিবের মতো লাগছে, আর মনু চাষির মেয়েকে দেখতে একেবারে জমিদারের মেয়ের মতো লাগছে। এই কি, এই মেয়েটার চুল এত সুন্দর কেন? তাহলে কি এই মেয়েটাই সোনার চুলের মেয়ে? না না, আমারও এমন সোনার চুল চাই। বাবা, এই জন্মদিনে তুমি আমাকে ওইরকম সোনার চুল গড়িয়ে দাও। আমি তোমার কাছে আর কিছুটি চাই না। তুই রাগ করিস না মা, সোনার চুল তো আর গড়িয়ে দেওয়া যায় না। গড়িয়ে দেওয়া যায় কিনা সেসব আমি জানতে চাই না বাবা। যে করেই হোক, আমার ওই সোনার চুল চাই চাই। নইলে নইলে আমি সব ভেঙে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায় মামুনি, তবে তুমি আর রাগ করো না। কালু, আরে এই কালু, কোথায় গেলি? আগে এই তো জমিদার বাবু, কাছে আয় আর শোন, কানে কানে শোন। আগে ঠিক আছে জমিদার বাবু, আপনার কথা মতো সব হয়ে যাবে, আপনি শুধু নিশ্চিন্তে থাকুন। ওই তো মনুর মেয়েটা ঘুমাচ্ছে, যাই যাই, এই সুযোগে ওর চুলগুলো কেটে পালিয়ে যাই। এরপর এই চুল জমিদারের হাতে তুলে দিলেই মিলবে মোটা অঙ্কের টাকা। এ এ এ কি, তোমরা কে? বাবা, মা, তোমরা কোথায়? কি কি হয়েছে মা? আর আরে কি কালু, এত রাতে তুই এখানে কেন এসেছিস? মাফ করো মনু ভাই, আমাকে আমাকে ক্ষমা করো। জমিদারের মেয়ের জন্য আমি তোমার মেয়ের চুল চুরি করতে এসেছিলাম। আমি যে ওর চুল কেটে নিতে এসেছিলাম। কি, জমিদারের মেয়ের জন্য? মা সোনালি, দয়া করে এমনটা করিস না রে মা, আমরা গরিব খেটে খাওয়া মানুষ, ওদের সাথে এমনটা করিস না, ওদের সাথে যে তুই পেরে উঠবি না। তুমি থাকো বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনো অঘটন ঘটাবো না। একি একি, তুমি এখানে কি করছো? তুমি আমার ঘরে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। একি, আমার দিকে এগিয়ে আসছো কেন? বেরিয়ে যাও বলছি। পাহারাদার, আরে এই পাহারাদারের বাচ্চারা কোথায় গেলি? এই মেয়েটাকে সামনে থেকে সরা বলছি। দয়া করে আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। আমি তো শুধু তোমার সোনার চুলগুলোই চেয়েছি। হ্যাঁ, আমি 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 অনেক বড় অন্যায় করে ফেলেছি।
দয়া করে আমাকে মাফ করে দাও। এই নিন আপনার সোনার চুল। আপনি আমাদের জমিদারের মেয়ে, আমাদের কাছে কিছু চাইলেই তো আমরা আপনাকে দিয়ে দিতাম, তাই বলে আপনি কি না চুরি করে নেবেন? আহ আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমি আর কখনো তোমার সোনার চুল চাইবো না। সোনালি, মা আমার, তুই কোনো অঘটন ঘটাসনি তো? না বাবা, সব ঠিক আছে। এই এই- এই তো বাবা, আমার আমার মাথার চুল যে সোনালি হয়ে গেছে। তো তো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি তোমাকে ভুল বুঝেছি, তোমার সাথে আমি অন্যায় করেছি। না, এতে কোনো সমস্যা নেই। মনু, আরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয় বেটা। তোর মেয়ের জন্য যে আমার মেয়ের চুল সোনালি হয়ে গেল, আমি তোকে এই সোনার দাম দিতে চাই। এরপর জমিদার মশাই মনুকে তার মেয়ের মাথার চুলের বিনিময়ে অনেক টাকা পয়সা দিল, যা দিয়ে মনুর ভাগ্য পরিবর্তন হয়ে গেল। আর ভাইয়ের নাম লিটু। মুক্তার বাবা মা মারা যাওয়ার পর থেকে তাদের দেখাশোনার ভার মুক্তার কাঁধে এসে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে মুক্তা অন্যের খেতে গিয়ে ধান কুড়াতো, আর ধান কুড়ানো হয়ে গেলেই সে বনে গিয়ে ফল সংগ্রহ করত। এরপর বাড়িতে ফিরে এসে সবার জন্য রান্না করত। টুম্পা, লিটু, কোথায় তোরা? খাবি না? এই তো আপু, চলে এসেছি। আজ আমি হাত দিয়ে খাবো না, আমাকে তুমি খাইয়ে দাও। আমিও তাহলে হাত দিয়ে খাবো না। মা আমাকে যেভাবে খাইয়ে দিত, তুমিও আমাকে আজকে সেভাবেই খাইয়ে দেবে আপু। বেশ তো, আয় আমি তোদেরকে খাইয়ে দিই। মুক্তা এভাবেই ওর ছোট ভাই বোনদেরকে মায়ের মতো আগলে রাখতো। টুম্পা লিটুকে খাওয়ানোর পর মুক্তা হাঁড়িতে হাত দিয়ে দেখে ওর নিজের খাওয়ার জন্য কোনো ভাত নেই। আপু, তুমি খাবে না? সব তো আমাদেরকেই খাইয়ে দিলে। আমি তো ভোরেই বাসি ভাত খেয়ে ফেলেছিলাম, তাই আমার পেটে ক্ষুধা নেই। মুখটা পেটের ভিতর ক্ষুধার জ্বালা নিয়ে হাসি মুখে ভাই বোনদের পাশে থাকে, ওদের আদর করে। বাড়ির বাকি কাজগুলো করার পর মুক্তা কুড়ানো ধান আর ফল নিয়ে বাজারে যায়। সে বাজারে বসে এসব বিক্রি করে। ফল ধান এসব বিক্রি করার পর মুক্তা গ্রামে রিনা নামে এক মহিলার বাড়িতে বাসন মেজে দেওয়ার আর কাপড় কেচে দেওয়ার কাজ করতে যায়। কাজ শেষে মুক্তা রিনাকে বলে, খালা, এই মাস তো শেষ, যদি আমায় মাসের বেতনটা দিতেন খুব ভালো হতো খালা। আমার ছোট বোনের স্কুলের বেতন দিতে হবে। একে তো অন্যের বাড়িতে কাজ করে খাস, তারপরে আবার ছোট ভাই বোনদেরকে অফিসার বানানোর স্বপ্ন দেখিস। তোদের আশা আকাঙ্ক্ষা দেখলে বাসি না বাপু। আর শোন, তুই তো সরকারি চাকরি করিস না যে আমি সময় মতো তোকে বেতন দেব। আর কিছুদিন যাক, তারপরে নিস। এ কথা শুনে মুক্তার মুখ একদম শুকিয়ে যায় আর সে মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এদিকে লিটু এসে বলে, আপু, আমার সব বন্ধুরা স্কুলে ভর্তি হয়ে গেছে। আমি কবে স্কুলে ভর্তি হব? আমিও টুম্পা আপুর সাথে স্কুলে যাব। আপু, আমার স্কুলের বেতনটা যে দিলে না, স্যার বলেছে কালকে বেতন না দিলে আমাকে ক্লাসের বাইরে রেখে দিবে। ছোট ভাই বোনের কোনো উত্তর দিতে না পেরে মুক্তা চুপ হয়ে থাকে। বাবা মারা যাওয়ার পর মুক্তার মাও যখন মারা যায়, তখন মুক্তা ওর মাকে কথা দিয়েছিল ছোট ভাই বোনকে সে দেখে রাখবে, ওদের মানুষের মতো মানুষ বানাবে। মা, আমি তো তোমাকে দেওয়া কথা রাখতে পারছি না। আমি এখনো লিটুকে স্কুলে ভর্তি করাতে পারিনি, টুম্পার স্কুলের বেতন দিতে পারছি না। মুক্তা একা একা খুব কাঁদতে থাকে। পরের দিন মুক্তা ধান কুড়ানোর পর জঙ্গলে যায় ফল সংগ্রহ করতে, আর তখন মুক্তা একটি কণ্ঠ শুনতে পায়। কেউ আমাকে একটু পানি দাও, আমি তেষ্টায় মারা যাচ্ছি। আরে, আশেপাশে তো কাউকেই দেখছি না, কে পানি যাচ্ছে? আমি গো, আমি কুমড়ো গাছ কথা বলছি। কুমড়ো গাছ, তুমি কথা বলতে পারো? কিভাবে সম্ভব? আগে তো আমাকে একটু পানি এনে দাও, এরপরে সব বলবো।
মুক্তা পাশের এক নদী থেকে পানি এনে কুমড়ো গাছের গোড়ায় তা দেয়, আর জাদুর মতো কুমড়ো গাছটি তরতাজা হয়ে ওঠে। কি অদ্ভুত ব্যাপার, তুমি কথাও বলতে পারো আর পানি দেওয়ার সাথে সাথে এত তরতাজাও হয়ে উঠলে। কারণ আমি জাদুর কুমড়ো গাছ, তুমি পানি দিয়ে আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। এই নাও আমার গাছের এই কুমড়োটি। এই কুমড়ো দিয়ে কি করব আমি? এই কুমড়োর ভিতরের বীজ তোমার বাড়ির আশেপাশে লাগিয়ে দিও, আর এতে 7 দিন নিয়মিত পানি দেবে। এরপরই দেখবে জাদু। বুঝতে পেরেছো? এবার বাড়ি ফিরে যাও। মুক্তা সেই কুমড়োটি নিয়ে বাড়ি ফিরে যায়। সেই কুমড়োটি কেটে তার বীজ মাটিতে পুঁতে দেয় আর 7 দিন নিয়মিত এতে পানি দেয়। 7 দিন যাবার পর 8 দিনের দিন মুক্তা ওর ছোট ভাই বোনের সঙ্গে ঘরে ঘুমাচ্ছিল। তখন ভোরের আলো ফুটতেই মুক্তার কানে এসে পড়ে এক শিশুর হাসির আওয়াজ। আরে, এভাবে কোন বাচ্চা হাসছে? দেখি তো বাইরে গিয়ে। মুক্তা বাহিরে বের হয়ে দেখে কুমড়োর বীজ থেকে বড় একটি কুমড়োর গাছ হয়েছে, আর নিজে থেকেই সেখানে একটি মাচা তৈরি হয়েছে। এ তো অবাক কাণ্ড, গাছ নিজে থেকে এত কিছু করে নিয়েছে, আবার দেখি কুমড়ো হয়েছে। মুক্তার সামনে গাছ থেকে একটি কুমড়ো পড়ে যায়, আর সেই কুমড়োর ভেতর থেকে হাসির আওয়াজ আসতে থাকে। মুক্তা কুমড়োটি হাতে নেয়। এই কুমড়োর ভিতরে কি আছে? মুক্তা বটির সাহায্যে কুমড়াটিকে কেটে ফেলে, আর এরপর যা দেখলো এটা মুক্তা কখনো চিন্তা করেনি। কুমড়োর ভিতরে বীজের পরিবর্তে ছিল চকচকে মুক্তদানা। প্রতিটি মুক্তাকে দেখে হেসে যাচ্ছিল। আশ্চর্য ব্যাপার তো, তাহলে কি এই মুক্তোর দানাগুলো এভাবে হাঁটছিল? দেখি তো এগুলো হাতে নিয়ে। মুক্তা মুক্তোর দানাগুলো হাতে নেয়, আর সাথে সাথে মুক্তোর দানাগুলো তাদের হাসি বন্ধ করে। মুক্তা শোনো, এখন থেকে এই গাছে যতগুলো কুমড়ো হবে সব কুমড়োর ভেতরেই এইরকম মুক্তোর দানা থাকবে। সব কুমড়োর ভেতরেই এইরকম মুক্তোর দানা থাকবে। এই মুক্তোর দানাগুলো বিক্রি করে তুমি সব সমস্যার সমাধান করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ। মুক্তা মুক্ত দানাগুলো বিক্রি করে অনেক টাকা পায়, আর সে সেই টাকা দিয়ে টুম্পার স্কুলের বেতন দিয়ে দেয়, আর লিটুকেও স্কুলে ভর্তি করায়। মুক্তা এভাবেই প্রতিদিন কুমড়োর ভেতর থেকে অনেক মুক্তো সংগ্রহ করত, আর সে মুক্তো বিক্রির টাকা জমিয়ে মুক্তা একটি গরুর খামার করে। সে অনেক জমিও কিনে নেয়, আর তা চাষাবাদ করার জন্য লোকও রেখে দেয়। মুক্তার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মুক্তা যে বাড়িতে কাজ করত সে বাড়ির কাজ মুক্তা ছেড়ে দেয়, তাই রিনা খুব রেগে যায়। এই গরিব মুক্তা এত টাকা কোথায় পেল? এটা তো আমার জানতেই হবে। একদিন রিনা মুক্তার বাড়ির পেছনে লুকিয়ে থাকে, আর মুক্তা কিভাবে কুমড়ো থেকে মুক্তো সংগ্রহ করে সেটা সে দেখে ফেলে। ও, তাহলে এই ব্যাপার। তাহলে তো এই কুমড়ো গাছ আমার কাছেই আসবে। এই গাছ আজ আমি রাতেই উপড়ে নিয়ে নিজের বাড়িতে ফিরবো। রিনা রাতের বেলা কুমড়ো গাছের গোড়া খুঁড়ে গাছ তোলার চেষ্টা করে, আর তখনই কুমড়ো গাছের শাখাগুলো চারপাশ থেকে রিনাকে জাপটে ধরে। ওরে বাবা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কে আছো? আমাকে বাঁচাও, এই গাছটা তো আমাকে মেরেই ফেলবে। রিনার চেঁচামেচি শুনে মুক্তা বেরিয়ে আসে। খালা, অন্যের ভালো দেখলে সব সময় খুশি থাকতে হয়। আপনি যদি অন্যের ভালো দেখে তা নিজের জোর করে করতে চান তবে ক্ষতি আপনারই হবে। একজনের খারাপ কাজের শাস্তি যেমন অন্য কেউ পায় না, তেমন একজনের ভালো কাজের ফল অন্যজনও পেতে পারে না। এই জাদুর কুমড়ো গাছটি আমি আমার ভালো কাজের পুরস্কার পেয়েছি, তাই এটি আমারই থাকবে। মুক্তার কথা শোনার পর রিনা ভীষণ অনুতপ্ত হয়। সে মুক্তার কাছে ক্ষমা চায়, তাই কুমড়ো গাছও রিনাকে ছেড়ে দেয়। রিনা সেখান থেকে চলে যায়।
তোকে মেরে কোথাও একটা রেখে আসতে, কিন্তু আমি মা হয়ে এ কাজ কখনোই করতে পারবো না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ওই তো ব্রিজ দেখা যাচ্ছে, যাই আমি তোকে ওখানে রেখে আসি। হে উপরওয়ালা, তুমি দেখো আমার এই মেয়েকে যেন কোনো ভালো মানুষ পায়। এসব কথা বলে কাঁদতে কাঁদতে সুনিতা সেই ব্রিজের কাছে যায় আর ছোট্ট কাপড়ে মোড়ানো নিষ্পাপ সন্তানটিকে ব্রিজের উপর শুইয়ে সেখান থেকে চলে যায়। আসলে সুনিতা ও তার স্বামী ছিল অনেক গরিব। সুনিতার স্বামী ভাবতো তাদের ছেলে হবে, বড় হয়ে তাদের সব দায়িত্ব নিবে। সুনিতার কন্যা সন্তান জন্ম দেওয়ায় সুনিতার স্বামী বিনোদ অনেক রেগে যায় আর সুনিতাকে বাধ্য করে সে সন্তানকে ফেলে রেখে আসতে। হে উপরওয়ালা, আজ কপাল খারাপ বলে নিজের সন্তানকে নিজের কাছে রাখতে পারলাম না। মারে, জানি না তুই কার হাতে পড়বি, নাকি কোনো পশু পাখি তোকে খাবে। আমাকে তুই ক্ষমা করে দিস মা। বাড়ি এসে সুনিতা এসব নিয়ে অনেক কাঁদতে থাকে। অন্যদিকে ছোট্ট বাচ্চাটি কাঁদতে কাঁদতে আর হামাগুড়ি দিয়ে ব্রিজের একেবারে কিনারায় চলে আসে আর এক পর্যায়ে বাচ্চাটির শরীরের কাপড় ব্রিজে আটকে যায় আর বাচ্চাটি ওইভাবে ব্রিজের কিনারায় চলতে থাকে আর এভাবেই কিছুক্ষণ কেটে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? তাড়াতাড়ি কুড়ালটা নিয়ে এসো। আরে ও গিন্নি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ গো, এই তো আমি এসে গেছি। আর এই নাও তোমার কুড়াল। শোনো, আজ কিন্তু বাজারে গিয়ে অনেক বাজার করে নিয়ে আসবে, কেমন? ঘরে রান্না করার মতো একটুও বাজার নেই। সে না হয় আনবো গিন্নি, কিন্তু গিন্নি তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে কিছু বলেছে? বলো আমাকে। তেমন কিছুই হয়নি গো, আসলে কাল একটু মিনতির ছোট মেয়েটাকে কোলে নিয়েছিলাম, তাই বলে মিনতি আমাকে কত কথাই না শোনালো। বলল আমার হাতের ছোঁয়া লাগলে নাকি ওদের সন্তানের বিপদ হবে। জানি না উপরওয়ালা কেন আমাদের ঘরে একটা সন্তান দিচ্ছে না। আমার যে পাড়ার লোকেদের কথা একদম ভালো লাগছে না গো। আহা গিন্নি, তোমাকে না আমি কতবার বলেছি যে লোকের ওসব কথায় তুমি কান দিবে না। লোকেরা তো ওসব কথা শোনাতে পারলেই বাঁচে। তাই আমি বলছি কি, তুমি আজ বাড়িতে না থেকে আমার সাথে চলো তো, কাঠ কাটতে যাই। তবে চলো গো, আমারও বাসায় একা একা থাকতে একদম ভালো লাগে না। দুজনে একসাথে গল্প করতে পারবো আর কাঠও আনতে পারবো অনেকগুলো। আরতির এমন কথা শুনে রমেশ অনেক খুশি হয় আর দুজনে মিলে বনে যায়। আর রমেশ কুড়াল দিয়ে কাঠ কাটতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ রমেশ কাঠ কাটার পর ক্লান্ত হয়ে যায় আর আরতিকে বলে, গিন্নি, আমার অনেক পানির তেষ্টা পেয়েছে, তুমি দেখো তো আশেপাশে কোথাও পানি পাও কিনা। তবে সাবধানে যেও, কেমন? ঠিক আছে গো, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কোথাও পানি পাওয়া যায় কিনা। আর শোনো, আমি তো এ বনে কিছুই ভালোভাবে চিনি না, তাই জল আনতে একটু দেরি হবে, বুঝলে? এ কথা বলে আরতি আশেপাশে জল খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো জল পায় না। তখন আরতি আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তখনই আরতি পাশ থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আর মনে মনে ভাবে, হে উপরওয়ালা, এই গহীন জঙ্গলে একটা বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওই তো সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, দেখি তো গিয়ে একবার ওখানে কিছু আছে কিনা। এসব বলে আরতি ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে ব্রিজে যায় আর দেখে সেই বাচ্চাটি এক টুকরো কাপড়ের আটকে থাকার কারণে সে পড়ে যাচ্ছে না। এদিকে আরতি তাড়াতাড়ি করে সেই বাচ্চাটিকে কোলে তুলে নেয়। সে কি কাণ্ড! এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটিকে কে এখানে ফেলে রেখে গেছে? এতটা নির্দয় কে হতে পারে?
এদিক ওদিক তো কিছুই দেখতে পারছি না। আমি যেহেতু এই বাচ্চাটিকে কুড়িয়ে পেলাম, তো আজ থেকে এই আমার বাচ্চা, আমিই ওর মা। কাঁদিস না সোনা, আর কাঁদিস না, আমি তো আছি, আজ থেকে আমিই তোর মা। বাচ্চাটিকে পেয়ে খুশি হয়ে আরতি তাড়াতাড়ি করে রমেশের কাছে যায়। আর আরতির হাতে এমন ফুটফুটে একটা কন্যা সন্তান দেখে তো রমেশ থমকে যায়। সে কি গিন্নি, এত সুন্দর বাচ্চাটিকে তুমি কোথায় পেলে বলো তো? তুমি তো একটু আগেই গেলে আমার জন্য পানি আনতে, বলো না, চুপ হয়ে গেলে যে। এরপর আরতি সব কথা রমেশকে খুলে বলে। সব শুনে রমেশ অনেক অবাক হলেও আবার খুশিও হয়। দেখেছো তো গিন্নি, উপরওয়ালার আশীর্বাদে আজ আমরা মা বাবা হলাম। আজ থেকে কেউ আমাদেরকে নিঃসন্তান বলে অপমান করতে পারবে না। তবে চলো গিন্নি, আজ যে আমাদের আনন্দের দিন, তাই আজ আমরা কোনো কাজ করব না। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। আচ্ছা, ওকে আমরা কি নামে ডাকবো গো? এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো তো, মালাকে তো খাওয়াতে হবে নাকি? না জানি মেয়েটা কতক্ষণ থেকে না খেয়ে আছে। এরপর তারা বাচ্চাটিকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। আর কিছুক্ষণ হাঁটার পরে তারা তাদের সামনে একটা ছোট্ট মাটির হাঁড়ি পায়। আর আরতি হাঁড়িটি হাতে নিয়ে দেখে তার ভেতরে অনেক সোনার মোহর, যা দেখে তারা দুজনে অনেক খুশি হয়। শুনছো, এটা মনে হয় উপরওয়ালার আরেকটা আশীর্বাদ গো। এই অনাথ বাচ্চার জন্য মনে হয় আজ আমরা সোনার মোহর পেলাম, তাই না বলো? তুমি ঠিক বলেছ গিন্নি, আমি তো রোজ রোজ এই বনে কাঠ কাটতে আসি, কই কোনোদিন তো এই হাড়ি পাইনি। তবে গিন্নি, আজ আমরা সবকিছুই পেয়ে গেলাম, সন্তান, সোনার মোহর। আজ থেকে আমাদের কোনো অভাব থাকবে না। এসব বলে তারা খুশি মনে বাড়িতে ফিরে যায়। আর সেদিন থেকে অনাথ বাচ্চাটিকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে।